জগদীশচন্দ্র বসুর কথা কে না জানেন। তার বৈজ্ঞানিক যেসব আবিষ্কার সে সম্পর্কেও অনেকেই অবহিত। সুতরাং আলাদা করে জগদীশচন্দ্র বসুর পরিচয় দেওয়ার কোনো মানে হয় না। তিনি বসু বিজ্ঞান মন্দির তৈরি করেছিলেন, যে বসু বিজ্ঞান মন্দিরে আজও বহু গবেষক সম্মানের সঙ্গে গবেষণা করে চলেছেন, এসবও বলার কোনো মানে হয় না, কেননা এগুলো সবাই জানেন। বসু বিজ্ঞান মন্দির তৈরিতে আহ, গান্ধীজি থেকে শুরু করে রবি ঠাকুর সবাই যে আবেদন করেছিলেন দেশবাসীর কাছে অর্থ দেওয়ার জন্য, সেসবও মোটামুটি সবার জানা। এই ইতিহাস নিয়ে নতুন করে চর্চার খুব একটা নেই। 30শে নভেম্বর তো চলে গেল, জন্মদিন জগদীশচন্দ্র বসুর পালিত হয়েছে। লকডাউনের মধ্যে, লকডাউন নেই ঠিকই, কিন্তু করোনা ভাইরাসের এই পরিবেশের মধ্যে যেভাবে করা যায় সবাই করেছেন। তো জগদীশচন্দ্র বসুকে স্মরণ করার নানা পথ আছে। তার গবেষণার কথা বলা যায়, রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কের কথা বলা যায়। আবার একইভাবে যেটা করা যায় সেটা হচ্ছে তার কিছু লেখা থেকে পড়া যায়। যেমন অব্যক্ত, অব্যক্ত বইটার কথা তো আমরা সবাই জানি, জগদীশচন্দ্র বসুর লেখা। এ আর আপনাদের নতুন করে কি বলবো, বরং আপনাদের কাছ থেকে জেনে নেওয়ার আছে। এ বইয়েরও হয়তো অনেক ইতিহাস আছে যেটা আমি জানি না। তো আমি বরং পড়ি, আমি যেটুকু বুঝি যেটুকু জানি সেটা বরং পড়ি। যেমন একটা জায়গায় আছে, আমরা তো জানি জগদীশচন্দ্র বসু গাছের বৃদ্ধি, গাছের সাড়া দেওয়া, কোনো উদ্দীপনায় সেগুলো নিয়ে প্রচুর কাজ করেছেন। তো গাছের কথা শিরোনামে তিনি বলছেন, বলাটা বড় সুন্দর। আর এই জন্যই বিজ্ঞান সাহিত্য বলে যে একটা আলাদা বিভাগ আছে, আমি একটু অভিমান করেই বলবো, সমাজ খুব একটা বোঝে না এটা। আহ, মানে জোর করে অন্য কিছু ঢুকিয়ে দিয়ে বিজ্ঞানটাকে পাশে সরিয়ে রেখে আহ, মানে প্রায় বিজ্ঞান সাহিত্য নাম দিয়ে সেটা চালিয়েও দেয় বাজারে। আদৌ সেটা বিজ্ঞান সাহিত্য নয়। বিজ্ঞান সাহিত্য হতে হলে বিজ্ঞানটা থাকতে হবে। তারপরে সাহিত্য মানে তো শহীদ, শহীদ যোগ স্ন, সেইটাই তো সাহিত্য। তার সঙ্গে আপনি কি দিলেন, কত ভালোভাবে পরিবেশন করলেন, সেটা অবশ্যই গ্রাহ্য একটা ব্যাপার। কিন্তু বিজ্ঞান বাদ দিয়ে বিজ্ঞান সাহিত্য করাটার কোনো মানে হয় না। যাই হোক, আহ, অনেক বড় গৌরচন্দ্রিকা হয়ে যাচ্ছে। লেখায় আসি। গাছেরা কি কিছু বলে? অনেকে বলিবেন, এ আবার কেমন প্রশ্ন। গাছ কি কোনোদিন কথা কহিয়া থাকে? মানুষেই কি সব কথা ফুটিয়া বলে? আর যাহা ফুটিয়া বলে না তাহা কি কথা নয়? আমাদের একটি খোকা আছে, যে সব কথা ফুটিয়া বলিতে পারে না। আবার ফুটিয়া যে দুই চারিটি কথা বলে, তাহাও এমন আধো আধো ও ভাঙা ভাঙা যে অপরের সাধ্য নাই তাহার অর্থ বুঝিতে পারে। কিন্তু আমরা আমাদের খোকার সকল কথার অর্থ বুঝিতে পারি, কেবল তাহা নয়, আমাদের খোকা অনেক কথা ফুটিয়া বলে না। চক্ষু, মুখ ও হাত নাড়া, মাথা নাড়া প্রভৃতির দ্বারা আকার ইঙ্গিতে অনেক কথা কয়, আমরা তাহাও বুঝিতে পারি, অন্যে বুঝিতে পারে না। একদিন পার্শ্বের বাড়ি হইতে একটি পায়রা উড়িয়া আসিয়া আমাদের বাড়িতে বসিল। বসিয়া গলা ফুলাইয়া উচ্চস্বরে ডাকিতে লাগিল। পায়রার সঙ্গে খোকার নূতন পরিচয়। খোকা তাহার অনুকরণে ডাকিতে আরম্ভ করিল। পায়রায় কিরকম ভাবে ডাকে, বলিলেই ডাকিয়া দেখায়। তদ্ভিন্ন সুখে দুঃখে চলিতে বসিতে আপনার মনেও ডাকে। নূতন বিদ্যাটা শিখিয়া তাহার আনন্দের সীমা নাই। তো এইভাবে জগদীশচন্দ্র বসু লিখছেন, এবং জগদীশচন্দ্র বসু আহ, এগোচ্ছেন নিজে যে কথাটা বলবেন সেই দিকটায়, মানে একটা জমি তৈরি করছেন। সেরকম বলতে বলতে একটা জায়গায় গিয়ে তিনি বলছেন, তোমরা শুষ্ক গাছের ডাল সকলেই দেখিয়াছ। মনে করো কোনো গাছের তলাতে বসিয়াছ, ঘন সবুজ পাতায় গাছটি ঢাকা, ছায়াতে তুমি বসিয়াছ। গাছের নিচে এক পার্শ্বে একখানি শুষ্ক ডাল পড়িয়া আছে। এক সময় এই ডালে কত পাতা ছিল, এখন সব শুকাইয়া গিয়াছে, আর ডালের গোড়ায় উই ধরিয়াছে। আর কিছুকাল পরে ইহার চিহ্নও থাকিবে না। আচ্ছা, বলো তো, এই গাছ আর এই মরা ডালে কি প্রভেদ? গাছটি বাড়িতেছে, আর মরা ডালটা ক্ষয় হইয়া যাইতেছে। একে জীবন আছে আর অন্যটিতে জীবন নাই। যাহা জীবিত তাহা ক্রমশ বাড়িতে থাকে। জীবিতের আরেকটি লক্ষণ এই যে তাহার গতি আছে, অর্থাৎ তাহারা নড়ে চড়ে। গাছের গতি হঠাৎ দেখা যায় না। লতা কেমন ঘুরিয়া ঘুরিয়া গাছকে জড়াইয়া ধরে দেখিয়াছ? জীবিত বস্তুতে গতি দেখা যায়। জীবিত বস্তু বাড়িয়া থাকে। কেবল ডিমে জীবনের কোনো চিহ্ন দেখা যায় না, ডিমে জীবন ঘুমাইয়া থাকে।
উত্তাপ পাইলে ডিম হইতে পাখির ছানা জন্মলাভ করে। বীজগুলি যেন গাছের ডিম, বীজের মধ্যেও এরূপ গাছের শিশু ঘুমাইয়া থাকে। মাটি, উত্তাপ ও জল পাইলে বীজ হইতে বৃক্ষ শিশুর জন্ম হয়। বীজের উপর এক কঠিন ঢাকনা, তাহার মধ্যে বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়। বীজের আকার নানা প্রকার, কোনটি অতি ছোট, কোনটি বড়। বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যায় না। অতি প্রকাণ্ড বট গাছ সরিষা অপেক্ষা ছোট বীজ হইতে জন্মে। কে মনে করিতে পারে এত বড় গাছটা এই ক্ষুদ্র সরিষার মধ্যে লুকাইয়া আছে? তোমরা হয়তো কৃষকদিগকে ধানের বীজ ক্ষেত্রে ছড়াইতে দেখিয়াছ, কিন্তু যত গাছপালা বন জঙ্গল দেখো, তাহার অনেকের বীজ মানুষ ছড়ায় নাই। নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়। পাখিরা ফল খাইয়া দূর দেশে বীজ লইয়া যায়। এই প্রকারে জনমানব শূন্য দ্বীপে গাছ জন্মিয়া থাকে। ইহা ছাড়া অনেক বীজ বাতাসে উড়িয়া অনেক দূর দেশে ছড়াইয়া পড়ে। শিমুল গাছ অনেকে দেখিয়াছ। শিমুল ফল যখন রৌদ্রে ফাটিয়া যায়, তখন তাহার মধ্য হইতে বীজ তুলার সঙ্গে উড়িতে থাকে। ছেলেবেলায় আমরা এই সকল বীজ ধরিবার জন্য ছুটিতাম। হাত বাড়াইয়া ধরিতে গেলে এই বাতাস তুলার সহিত বীজকে অনেক উপরে লইয়া যাইত। এই প্রকারে দিন রাত্রি দেশ দেশান্তরে বীজ ছড়াইয়া পড়িতেছে। এমনভাবেই লিখছেন জগদীশচন্দ্র বসু। আচ্ছা, তার মানে কি এই যে জগদীশচন্দ্র বসু যখন লিখেছেন তার 100 বছর পরেও একইভাবে বিজ্ঞান সাহিত্য হতে হবে? এ এক ভয়ঙ্কর গোঁড়ামি। এই গোঁড়ামি থেকে মানুষের মুক্তি নেই। এখনো হয়তো বহু, রাগ করবেন না, একেবারেই রাগ করবেন না, আর যদি নেহাত রাগ করেন একটু গোমরা মুখে বসে থাকতেও পারেন। এখনো হয়তো বহু অভিভাবক শিশুকে শেখাচ্ছেন যে এইভাবে বিজ্ঞান সাহিত্য লিখতে হয়। ভুল। সময়ের সঙ্গে সঙ্গে ভাষা পাল্টায়, বিজ্ঞানের নানা আবিষ্কার সামনে আসে, বিজ্ঞান নতুনভাবে উদ্ভাসিত হয়। বিজ্ঞান সাহিত্য নতুন পথ ধরতে বাধ্য। নতুন রূপ যদি তার না দেখা যায়, তাহলে সে বিজ্ঞান সাহিত্যের কোনো মূল্য নেই। অনেক কথা বললাম, জগদীশচন্দ্র বসুকে স্মরণ করলাম। এই স্মরণই তাকে শ্রদ্ধা জানানো। কিন্তু তার হাত ধরে আমরা যেন আধুনিক হতে পারি, আমরা যেন ওই ভাষাতে পড়ে না থাকি, কিন্তু তার বলার যে সরস ভঙ্গি, অতি সরল পরিবেশন, অসামান্য বিজ্ঞানের কথা এত সাধারণ কথায় উপস্থাপন, এটা যেন শিখতে পারি। সবাই আমরা বিজ্ঞান সাহিত্য লিখব না, কিন্তু সমজদার না থাকলে বিজ্ঞান সাহিত্য যারা লেখেন তারাও পুষ্টি পাবেন না। এর বেশি আজ আর নয়। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।